সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই পর্বটি যেহেতু কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টির প্রথম পর্ব, তাই এই পর্বে আমরা এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমত জানতে হবে যে কৌণিক দূরত্বটা কি, কারণ আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। অর্থাৎ বিভিন্ন কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা কিভাবে ত্রিকোণমিতি ব্যবহার করতে পারি সেই বিষয়ে এই অধ্যায়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো চলো আমরা কৌণিক দূরত্ব কি সেটা একটু জেনে আসি। এখানে আমরা একটা ক্রিকেট মাঠ অঙ্কন করছি, যেখানে মাঝখানে অর্থাৎ মাঠের মাঝখানে হচ্ছে একটা পিচ আছে, যেখানে পি বিন্দুতে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে এবং মাঠের এই প্রান্তে এ বিন্দু এবং বি বিন্দুতে যথাক্রমে লং অফ এবং লং অনে দুইজন প্লেয়ার দাঁড়িয়ে আছে ফিল্ডিং করার জন্য। তো এই দুইজন প্লেয়ার অর্থাৎ এ বিন্দুতে যে প্লেয়ারটা দাঁড়িয়ে আছে সেই প্লেয়ার থেকে আমরা যদি ব্যাটসম্যানের দূরত্ব অঙ্কন করি বা একটা রেখা অঙ্কন করি, তাহলে এই দূরত্বটুকু হবে হচ্ছে আমাদের ব্যাটসম্যান থেকে এই ফিল্ডিং পজিশন অর্থাৎ ফিল্ডারের সরাসরি দূরত্ব, বা এই দূরত্বকে আমরা বলতে পারি রৈখিক দূরত্ব। তো এই দূরত্ব সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে যে রৈখিক দূরত্ব বা সরল রৈখিক দূরত্ব আসলে কি। এখানে যদি আমরা ব্যাটসম্যান থেকে বি বিন্দুতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটার ক্ষেত্রে একইভাবে আমরা একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে এই দূরত্বটাকে আমরা কোন দূরত্ব বলতে পারি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এখন যদি আমরা এখানে যে ব্যাটসম্যান ছিল সেই ব্যাটসম্যানের সাপেক্ষে এই এ বিন্দুতে যে প্লেয়ারটা ছিল এবং বি বিন্দুতে যে প্লেয়ারটা ছিল সেই দুজন প্লেয়ারের দূরত্ব নির্ণয় করতে চাই বা সেই প্লেয়ারের দূরত্ব জানতে চাই, তাহলে সেই দূরত্বটুকুকে আমরা বলবো হচ্ছে কৌণিক দূরত্ব। অর্থাৎ এখানে পি বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ব্যাটসম্যানের সাপেক্ষে এ বিন্দু এবং হচ্ছে বি বিন্দু যে প্লেয়ার দুজন ছিল সেই প্লেয়ার দুজনের দূরত্বকে আমরা বলবো হচ্ছে কৌণিক দূরত্ব। অর্থাৎ এখানে কিন্তু আমরা চাইলেই কিন্তু এ বিন্দুতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা এবং বি বিন্দুতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা আমরা একটা সরাসরি দূরত্ব অঙ্কন করতে পারি। এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে রৈখিক দূরত্ব, কিন্তু আমরা কিন্তু রৈখিক দূরত্ব জানতে চাচ্ছি না। অর্থাৎ এখানে এ বিন্দু এবং বি বিন্দু সরাসরি দূরত্ব হচ্ছে রৈখিক দূরত্ব, কিন্তু আমরা যখন এই ব্যাটসম্যানের সাপেক্ষে হিসেব করব, অর্থাৎ এই পি বিন্দুতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটার সাপেক্ষে যখন আমরা এই দুইজন প্লেয়ারের দূরত্ব হিসেব করতে চাইব, তখন যে দূরত্বটুকু আমরা পাবো সেই দূরত্বকে আমরা বলবো হচ্ছে কৌণিক দূরত্ব। আশা করি তোমরা কৌণিক দূরত্ব বুঝতে পারছো। এখন চলো আমরা একটু কৌণিক দূরত্বের যে সংজ্ঞাটা সেটা একটু খেয়াল করি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো সংজ্ঞাটা দেখার আগে একটা কোণ সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে, তো আমরা কোণ সম্পর্কে আবার একটু দেখে আসি। এখানে একটা রেখা আমি নিচে অঙ্কন করলাম এবং উপরে একটি রেখা অঙ্কন করলাম। তো এই দুইটা রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমি ধরে নিলাম যে দুইটা রেখা হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে, এবং নিচের যে রেখাটা ছিল সেটা হচ্ছে ও এ রেখা এবং উপরের যে রেখাটা সেটা হচ্ছে ও পি রেখা। তো এই ও বিন্দুতে অর্থাৎ ও পি রেখাটাকে স্থির রেখে ও বিন্দুর সাপেক্ষে ওপি রেখাটা ও এ ও এ রেখা থেকে যতটুকু দূরত্ব সরে গিয়েছে সেই দূরত্বটাকে আমাকে বলবো হচ্ছে কৌণিক দূরত্ব, এবং এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। এবং এই থিটা হচ্ছে আমরা জানি যে এটা কোণ প্রকাশ করে, অর্থাৎ কোণের মান লিখতে আমরা থিটা ব্যবহার করি। তো এটাকে আমরা কোণ বলতে পারি, এবং এই কোণের জন্য এইখানে যে দূরত্বটুকু তৈরি হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক দূরত্ব। তো সংজ্ঞায় বলা হয়েছে এমন যে একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ প্রারম্ভিক বিন্দু বলতে আমরা এখানে ও এ রেখাটার যে ও বিন্দু অর্থাৎ দুইটা রেখার যে বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু। তো প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে অর্থাৎ প্রারম্ভিক অবস্থান হচ্ছে ও এ, প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে অর্থাৎ শেষ যে অবস্থানে পৌঁছাবে, অর্থাৎ এখানে শেষ অবস্থান হচ্ছে ওপি, শেষ অবস্থানে পৌঁছালে একটি কোণ তৈরি হয়, সেটাই হচ্ছে কৌণিক দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটাই হচ্ছে মূলত কৌণিক দূরত্ব। অর্থাৎ কোণ এবং কৌণিক দূরত্ব একই বিষয় বলতে পারি। তো এটাকে আমরা একটা স্থির রেখা ধরছি ও এ, এবং ও এ রেখাকে স্থির রেখার সাপেক্ষে এই ওপি রেখাটা যে দূরত্বটুকু অতিক্রম করছে যার ফলে একটা কোণ তৈরি হয়েছে, এবং এই যতটুকু কোণ তৈরি হয়েছে এটাকে আমরা বলতে পারি কৌণিক দূরত্ব। এখানে ও এ রেখা থেকে ওপি রেখার যে দূরত্ব সেটা হচ্ছে কৌণিক দূরত্ব।
অর্থাৎ এখানে থিটার মানটাই হবে হচ্ছে এই কৌণিক দূরত্বের মান। আশা করি তোমরা কৌণিক দূরত্ব কি বিষয়টা বুঝতে পারছো। এখন এই কৌণিক দূরত্ব পরিমাপের কিছু পদ্ধতি আছে। তো এই কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য ডিগ্রি এবং রেডিয়ান এই দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। তো কৌণিক দূরত্বকে আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে প্রকাশ করতে পারি। তো এখানে আমরা এখন আপাতত ডিগ্রি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতে আমরা কি দেখতে পাই, এই কোণটার ক্ষেত্রে আমরা উপরে যে কোণটা আঁকছি অর্থাৎ পি ও এ, এই কোণটার ক্ষেত্রে আমরা শুরুতে কিভাবে দেখতে পাই চলো একটু দেখি। তো এখানে যে নিচে ও এ রেখাটা ছিল, আমরা সেই ও এ রেখাটা এখানে অঙ্কন করলাম, এবং একইভাবে যে উপরে ওপি রেখাটা ছিল, এটা তো দূরে দূরে সরে যাওয়ার কারণে ওপি রেখাটা একটা দূরত্ব তৈরি করছে। কিন্তু যদি আমরা এই ওপি রেখাটা এই ও এ রেখার উপরে স্থাপন করি, অর্থাৎ এই বিন্দুতে অর্থাৎ একই স্থানে যদি আমরা ও এ রেখা এবং ওপি রেখাটা রাখি, তাহলে এখানে কিন্তু কোনো কোণ তৈরি হয়নি। অর্থাৎ এইখানে এই কোনো কোণ তৈরি হয়নি, অর্থাৎ এইখানে এদের দুই রেখার মধ্যবর্তী যে কোণের মান সেটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ কৌণিক দূরত্ব শূন্য। কৌণিক দূরত্ব শূন্য, অর্থাৎ এদের মধ্যে কোনো কৌণিক দূরত্ব তৈরি হয়নি, তাই আমরা বলতে পারি যে এদের মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে শূন্য। এখন তাহলে আমরা সমাধান পাওয়ার জন্য কি করতে পারি, আমরা সমাধান পাওয়ার জন্য এই যে ও এ রেখাটা ছিল, এই ও এ রেখার উপরে যে ওপি রেখাটা ছিল, এই ওপি রেখাটাকে আমরা সম্পূর্ণ ঘুরিয়ে, অর্থাৎ ও এ রেখার উপরে যে ওপি রেখাটা ছিল ওই রেখাটাকে আমরা ওই স্থান থেকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার ও এর উপরে নিয়ে আসতে পারি। অর্থাৎ এই যে ও এ রেখার উপরে যে ওপি রেখাটা এখানে আমরা অঙ্কন করতেছি, এই ওপি রেখাটা যখন ও এ রেখার চারপাশে একবার ঘুরে আবার ও এ রেখার উপরে আসবে, তখন যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা ধরতে পারি হচ্ছে 360 ডিগ্রি কোণ। এখানে আমি আবার রিপিট করছি, শুরুতে ও এ এবং ওপি রেখা এক জায়গায় ছিল, তারপর কি হয়েছে, ও এ রেখা থেকে ওপি রেখাটা যাত্রা শুরু করছে এবং ও এ রেখাটার চারপাশে এভাবে ঘুরে যখন আবার ও এ রেখার উপরে এসে স্থাপিত হয়েছে, তখন এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা আমাদের গণিতবিদদের দ্বারা উদ্ভাবিত একটা মান। তারা এই সমস্যা অর্থাৎ কৌণিক দূরত্বের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এই 360 ডিগ্রিকে ধরে নিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি আমরা কিভাবে পাবো? এখানে তো আমরা 360 ডিগ্রি পেলাম। তো 1 ডিগ্রি আমরা কিভাবে পেতে পারি? তো এখানে একটি পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাই যদি আমরা একটি পূর্ণ ঘূর্ণনকে 360 দ্বারা ভাগ করি, তাহলে যে দূরত্বটুকু পাবো অর্থাৎ যে কৌণিক দূরত্ব আমরা পাবো সেই দূরত্বকে আমরা বলতে পারি 1 ডিগ্রি। আশা করি তোমরা 1 ডিগ্রির বিষয়টি বুঝতে পেরেছো। এখন যদি আমরা এখানে যে 360 ডিগ্রি পেয়েছিলাম, এখানে একটু খেয়াল করি, তাহলে আমরা এটাকেও বলতে পারি 0 ডিগ্রি, এবং একটু উপরে উঠলে সেটাকে আমরা বলতে পারি 1 ডিগ্রি, আর একটু উপরে উঠলে বলতে পারি 2 ডিগ্রি। এভাবে আমরা এভাবে উপরে উঠতে উঠতে যত উপরে উঠবো তত আমাদের কোণের মান এক এক করে বাড়বে। এভাবে উঠতে উঠতে যখন আমরা এভাবে সোজা একটা দাগ দিব, অর্থাৎ পুরোপুরি লম্ব ভাবে আমরা একটা রেখা অঙ্কন করব এখানে এই অনুভূমিক রেখার সাথে, অর্থাৎ ও এ রেখার উপরে যখন পুরোপুরি লম্বভাবে একটা রেখা অঙ্কন করব, সেই রেখাটা এই ও এ রেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে হইতে হইতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবং একইভাবে যদি আমরা এই রেখাটাকে বাম পাশে এভাবে বর্ধিত করি, তাহলে একইভাবে এ পাশেও আমরা এভাবে 90টা কোণ আমরা পাবো। অর্থাৎ 1 ডিগ্রি করে কোণ বাড়তে 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 আরও 90টা কোণ আমাদের বাম পাশেও তৈরি হবে। অর্থাৎ আমাদের এই ডান পাশে 90টা কোণ তৈরি হলো এবং বাম পাশে 90টা কোণ তৈরি এভাবে হবে। তো এই দুইটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এবং একইভাবে যখন আমরা এই যে অনুভূমিক রেখা থেকে নিচের দিকে এভাবে লম্বালম্বি একটা রেখা অঙ্কন করব, ঠিক একইভাবে এখানেও 90 ডিগ্রি এবং এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে 4টা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ 90 90 180, আর 90 হচ্ছে 270, এবং আরেকটা 90 হচ্ছে মিলে হবে 360। এভাবে হচ্ছে আমাদের 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যার প্রত্যেকটা অংশ হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন, 90 ডিগ্রি করে কোণ আমরা পেয়েছি, এবং যার ক্ষুদ্রতম অংশকে বলা হয় 1 ডিগ্রি। এখন যদি আমরা একটা ঘড়ি কল্পনা করি, তো দেয়াল ঘড়িতে আমরা জানি যে 12টা অক্ষর থাকে, বা 1 থেকে শুরু করে 12 পর্যন্ত এভাবে থাকে, এবং কেন্দ্রে 3টি কাঁটা থাকে, একটি ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা। তো আমরা এখানে যে কোনো একটি কাঁটা অঙ্কন করলাম, এবং সেই কাঁটাটা আমরা
দিকে তীর চিহ্ন দিয়ে রেখে দিলাম, অর্থাৎ এই কাঁটাটা 12টা বরাবর, অর্থাৎ ঘড়িতে 12টা বরাবর এই কাঁটাটার অবস্থান। তো এই ঘড়িটা যখন এই 12টা থেকে যাত্রা শুরু করবে, 12টা থেকে ঘুরতে ঘুরতে 1, 2, 3, 4, 5 এভাবে আবার 12টার এখানে ঘুরে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই কাঁটাটা একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করে আবার 12টার যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল সেই বিন্দুতে এসে থেমেছে। অর্থাৎ এই একবার পূর্ণ ঘূর্ণনে এই কাঁটাটি আমরা বলতে পারি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমরা জানি যে এই কাঁটাটি এখানে এসে থেমে যায় না, কাঁটাটি আবারও ঘুরতে শুরু করে। এভাবে সে যদি ঘুরতে শুরু করে তাহলে প্রত্যেকবারই সে 360 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে। তাই আমরা বলতে পারি যে 360, এভাবে পরবর্তীতে আবার 360, পরবর্তীতে আবার 360, এভাবে সে কোণ উৎপন্ন করতেই থাকবে। তাই আমরা বলতে পারি যে কৌণিক দূরত্বের ক্ষেত্রে, অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে কোণের মান 360 এর অধিক হতে পারে। কিন্তু আমরা জানি যে সর্বোচ্চ কোণের মান হচ্ছে 360, এটা হচ্ছে জ্যামিতিক মানের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 360, কিন্তু ত্রিকোণমিতিতে এই কোণের মান 360 এর অধিক হতে পারে। যে আমরা এখানে দেখতে পেয়েছি যে 360 এবং 3টা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং এভাবে অগণিত হতেই থাকবে। তো আমরা এখানে 3 বার ঘূর্ণনের ক্ষেত্রে 3টা 360 ডিগ্রি কোণ যোগ করে মান পেয়েছি 1080 ডিগ্রি। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।